অনুভব, যেটাকে ইংলিশে বলা হয় ইনটুইশন। কান্ট তিনি কিভাবে অনুভবের ব্যাখ্যা করেছেন বা ইনটুইশনের ব্যাখ্যা করেছেন সেইটা নিয়ে আজকে আমি আলোচনা করব। ক্রিটিকের যে অংশ ইন্দ্রিয়ের যুগিয়ে দেওয়া অভিজ্ঞতাপূর্ব উপাদান নিয়ে আলোচনা করে তাকে অতীন্দ্রিয় অনুভূতি বিজ্ঞান নামে অভিহিত করা হচ্ছে। সুতরাং আমরা সাধারণত যেগুলো দেখি তার থেকে যেটা অভিজ্ঞতাপূর্ব হবে সেই উপাদানগুলো নিয়ে যে বিজ্ঞানটা আলোচনা করছে সেটাই হচ্ছে অতীন্দ্রিয় অনুভূতি বিজ্ঞান। অ্যাস্থেটিক শব্দটা তার বর্তমান ব্যবহার অনুযায়ী সৌন্দর্য শব্দটির সঙ্গে সম্বন্ধযুক্ত, কিন্তু অ্যাস্থেটিক শব্দটিকে তার ধাতুগত অর্থ সেটা হলো অনুভব, সংবেদন, প্রত্যক্ষ প্রভৃতির অর্থে বিভিন্নভাবে ব্যবহার করা হয়েছে। গ্রিক শব্দ অ্যাইস্থেনোমিয়া মানে প্রত্যক্ষ করা, অর্থাৎ ইংলিশে যেটাকে বলা হচ্ছে টু পারসেপশন। অ্যাস্থেটিক শব্দের ধাতুগত অর্থ অনুসরণ করে ট্রান্সেন্ডেন্টাল অ্যাস্থেটিককে অনুভূতির বা সংবেদনের অতীন্দ্রিয় তত্ত্ব বলা যেতে পারে। কাজেই যে গ্রিক শব্দ থেকে অ্যাস্থেটিক শব্দটি উদ্ভূত তার অর্থ অনুসরণ করে কান্ট তাকে ইন্দ্রিয় শক্তি বা সংবেদন শক্তি সম্পর্কীয় তত্ত্ব, অর্থাৎ যেটাকে ইংলিশে বলা হচ্ছে থিওরি অফ সেন্সিবিলিটি, তিনি এইভাবে ব্যবহার করেছেন। এই উদ্দেশ্যে কান্ট সর্বপ্রথম বস্তুর জ্ঞানের ক্ষেত্রে চিন্তন বা বুদ্ধির, যেটাকে ইংলিশে বলা হচ্ছে আন্ডারস্ট্যান্ডিং, যে অবদান তার থেকে ইন্দ্রিয় বা ইন্দ্রিয় শক্তির অর্থাৎ সেন্স অফ সেন্সিবিলিটির অবদানকে তিনি পৃথক করেছেন। আমি যদি সোজা ভাষায় বলতে যাই তাহলে বলতে হবে তিনি ইন্দ্রিয়ানুভূতি এবং বুদ্ধির মধ্যে তিনি পার্থক্য সেটা দেখিয়েছেন কান্ট। দ্বিতীয়ত তিনি বলেছেন যা কিছু অভিজ্ঞতামূলক বা লৌকিক সংবেদনের অন্তর্ভুক্ত, অর্থাৎ এম্পিরিক্যাল সেন্সেশন, এইগুলো তাকে বর্জন করে তিনি ইন্দ্রিয়ানুভবের অভিজ্ঞতাপূর্ব অবদানকে অভিজ্ঞতাপ্রসূত অর্থাৎ পস্টেরিয়রাই অবদানকে তিনি পৃথক করেছেন, অর্থাৎ এম্পিরিক্যাল সেন্সেশন এবং যেটাকে হচ্ছে লৌকিক সংবেদন এবং অভিজ্ঞতাপূর্ব, এদের মধ্যে তিনি একটা পার্থক্য, অর্থাৎ এম্পিরিক্যাল সেন্সেশন এবং আপস্টেরিয়রাই এদের মধ্যে তিনি পার্থক্য করেছেন। অর্থাৎ সাধারণ যে লৌকিক যে প্রত্যক্ষ এবং অভিজ্ঞতাপূর্ব প্রত্যক্ষ এর মধ্যে তিনি পার্থক্য অবলোকন করেছেন। এর ফলে আমরা যা পাই তা হলো শুদ্ধ অনুভব, যেটাকে ইংলিশে বলা হচ্ছে পিওর ইনটুইশন। আর পিওর ইনটুইশন আমরা যখন পাবো সেখানে কিন্তু আমাদের মধ্যে কোনো সন্দেহ থাকবে না, দ্বিধা থাকবে না, যা অনুভবের শুদ্ধ আকার, অর্থাৎ পিওর ফর্ম অফ ইনটুইশন। তার মানে পিওর ইনটুইশন যেটা হচ্ছে পিওর ফর্ম অফ ইনটুইশন, যা হলো দেশকাল, স্পেস অ্যান্ড টাইম। সুতরাং স্পেস অ্যান্ড টাইম, দেশকাল এবং পিওর ইনটুইশন তিনি কিন্তু এটা সাধারণ যে লৌকিক মতবাদ তার থেকে সেটা পৃথক, তিনি সেইটা দেখাতে চেয়েছেন। তিনি যে এই যে ইনটুইশন অর্থাৎ অনুভব তিনি যেটা দেখাতে চেয়েছেন, এই বিষয়টাকে প্রকাশ করার জন্য কান্ট কতকগুলো প্রয়োজনীয় এবং গুরুত্বপূর্ণ সংজ্ঞা নিয়ে আলোচনা করেছেন। আমরা এইরূপ কয়েকটা সংজ্ঞা নিয়ে এবার আলোচনা করব এবং কান্টের মতবাদ ব্যবহার দেখা যাচ্ছে যে এই শব্দের প্রকৃত অর্থ বুঝে নেবার তিনি যেভাবে বুঝিয়েছেন সেটা আমরা বুঝে নেবার চেষ্টা করব। অনুভব, ইনটুইশন যেটাকে বলা হচ্ছে, অর্থাৎ অনুভব শব্দটা দ্ব্যর্থবোধক। অনুভব তিনি দ্ব্যর্থবোধক অর্থে তিনি ব্যবহার করেছেন। অনুভব বলতে অনুভব করা রূপ ক্রিয়া, অর্থাৎ অ্যাক্ট অফ ইনটুইটিং, বা যার অনুভব হয়, হোয়াট ইজ ইনটুইটেড, উভয় বোঝাতে পারে। মানে যেটা হচ্ছে অ্যাক্ট অফ ইনটুইটিং আর আরেকটা হোয়াট ইজ ইনটুইটেড, মানে অনুভবটা তিনি এখানে দ্ব্যর্থ অর্থে তিনি ব্যবহার করেছে। অনুভব বলতে অনুভব করা রূপ ক্রিয়াকে বোঝাচ্ছে, আবার ফের যা হচ্ছে অনুভব হয় সেটাকেই বোঝাচ্ছে, তিনি এখানে দ্ব্যর্থ অর্থে ব্যবহার করেছেন। তিনি বলেন অভিজ্ঞতামূলক বা লৌকিক অনুভবের অনির্দিষ্ট বস্তু, দ্য ইন্টারমাইনেট অফ অবজেক্ট অফ অ্যান এম্পিরিক্যাল ইনটুইশন, অর্থাৎ অনুভব যেটাকে বলা হচ্ছে, অনুভব বলতে তিনি অনুভব করা বোঝাচ্ছেন। আবার কান্ট দেশ এবং কালকে অনুভব, ইনটুইশন বলেছেন। প্রত্যয় যেটা হচ্ছে আমাদের কনসেপ্ট হচ্ছে সেটা তিনি কিন্তু বলেননি। তিনি হচ্ছে ইনটুইশন বলতে তিনি এবং দেশ কালের মধ্যে যেটা পাওয়া যাচ্ছে সেটাই তিনি কিন্তু অনুভব বলে তিনি ব্যাখ্যা করেছেন। কান্ট অনুভব শব্দটাকে উভয় অর্থে ব্যবহার করেছে। অভিজ্ঞতার অর্থে আমরা লৌকিক
দিক থেকেও আমরা যখন পাচ্ছি সেটা দিক থেকেও তিনি ব্যবহার করছেন, আবার ফের পিওর ইনটুইটিভ যেটা হচ্ছে দেশকালের অতীত সেটাকেও তিনি কিন্তু ব্যাখ্যা করেছেন। সুতরাং বোঝা যাচ্ছে তিনি এইভাবে তিনি ইনটুইশনটাকে ব্যাখ্যা করছেন কান্ট তিনি বলছেন যে কেবলমাত্র যে উপায়ে আমাদের জ্ঞান সরাসরি বস্তুর সঙ্গে সম্বন্ধযুক্ত হতে পারে তা হলো অনুভব। সুতরাং সরাসরি এখানে বস্তুর সঙ্গে আমাদের সম্বন্ধযুক্ত হচ্ছে, সেটাই হচ্ছে অনুভব, যেটাকে বলা হচ্ছে ইনটুইশন। কান্ট তিনি বলছেন আবার অনুভবও সম্ভব হতে পারে যদি বস্তু আমাদের কাছে প্রদত্ত হয়, যেটা যা সেটাই আমাদের কাছে প্রদত্ত হচ্ছে, সেটাই হচ্ছে অনুভব। কিন্তু ঈশ্বরের অনুভব প্রয়োজন, বস্তুর সৃষ্টি করতে পারে, ঈশ্বর যা ইচ্ছে তাই করতে পারে, কিন্তু মানুষের অনুভব তা পারে না। মানুষ যেহেতু লৌকিক, তাই মানুষ সব কিছু তিনি যা ইচ্ছে তাই তারা যা ইচ্ছে তাই করতে পারেন, কিন্তু ঈশ্বরের ক্ষেত্রে সেটা অন্য ব্যাপার হয়ে যাচ্ছে। অনুভব হলো চেতনা যা নিজেকে সরাসরি বস্তুর সঙ্গে সম্পর্কযুক্ত করে। সুতরাং এখানে অনুভব কি পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে তিনি যেভাবে বোঝাতে চেয়েছেন। অধ্যাপক এন.কে. স্মিথ কান্টের এই সংজ্ঞাটাকে নিম্নলিখিতভাবে ব্যাখ্যা করছেন: কোনো স্বনির্ভর সৎ বস্তু মনের উপর ক্রিয়া করার ফলে যে আধেয় প্রদত্ত হয় তাকে অব্যবহিত চেতনা, তার যে অব্যবহিত চেতনা সেটাই হচ্ছে অনুভব। অনুভব আমাদের দ্বারা সৃষ্ট হয় না। অনুভবের বেলায় আমরা নিষ্ক্রিয়। অনুভবে রয়েছে নিষ্ক্রিয়ভাবে গ্রহণ করার ব্যাপার। মানুষের ক্ষেত্রে এই অনুভব হলো ইন্দ্রিয়গ্রাহ্য। আমরা ইন্দ্রিয়ের সাহায্যে আমরা সব কিছুই দেখছি, আমাদের বাইরে থেকে সব কিছু আসছে। মানুষের ক্ষেত্রে এই রকম হচ্ছে এন.কে. স্মিথ তিনি যেগুলো বলছেন, অর্থাৎ মানুষের অনুভব হলো ইন্দ্রিয়ানুভব, নিষ্ক্রিয়। ইন্দ্রিয় শক্তির বা সংবেদনের শক্তি যেটার মাধ্যমে আমাদের অনুভব হচ্ছে, অর্থাৎ প্যাসিভ সেন্সিবিলিটি। স্বাভাবিকভাবে আমরা কোনো কিছু দেখছি এবং আমাদের সেটার যে জ্ঞান হচ্ছে সেটা হচ্ছে প্যাসিভ সেন্সিবিলিটি, এবং আমাদের যে অনুভব এটা হচ্ছে ইন্দ্রিয় অনুভব, লৌকিক অনুভব। ইন্দ্রিয় ব্যতিরেকে ঈশ্বরের অনুভব সম্ভব হতে পারে, মানে আমাদের তখন সেটাকে ইনটুইশনের কাজ করছে, সেটা তো কখনো লৌকিকভাবে হতে পারে না। ঈশ্বরের যে অনুভবটা হয় সেটা কখনো লৌকিকভাবে এবং সাধারণভাবে হতে পারে না, শুধুমাত্র বুদ্ধির মাধ্যমে ঈশ্বরের অনুভব হতে পারে। সুতরাং ঈশ্বরের যখন অনুভব হচ্ছে সেটা যেখানে ইনটুইশন যেটা কাজ করছে সেখানে কিন্তু বুদ্ধি অ্যাপ্লাই করা হচ্ছে, কিন্তু লৌকিক মতের ক্ষেত্রে এই মতবাদটা কিন্তু কার্যকরী কখনো হচ্ছে না। কিন্তু মানুষের বহিরিন্দ্রিয় বা অন্তরিন্দ্রিয় ব্যতিরেকে অনুভব হতে পারে না। বস্তু আমাদের কাছে প্রদত্ত হলেই আমাদের এই অনুভব সম্ভব হয়, এবং বস্তু তখনই আমাদের কাছে প্রদত্ত হয় যখন এই বস্তু আমাদের মনের উপর ক্রিয়া করে সংবেদন উৎপন্ন করে। সুতরাং বস্তু আমাদের যখন মনের উপর ক্রিয়া করে সংবেদন উৎপন্ন করছে তখনই আমরা বস্তুর জ্ঞান পাচ্ছি। বস্তু বলতে কোনো একটা জড় বস্তু, যেমন চেয়ারকে বোঝাতে পারি। এই বস্তুটা ইন্দ্রিয়ের মাধ্যমে আমাদের মনের উপর ক্রিয়া করছে, যেমন এখানে হচ্ছে যেটা বলা হলো যে মনে বর্ণ সংবেদন উৎপন্ন করছে, যে চেয়ারের কি বর্ণ রয়েছে, কাজেই এই অর্থে চেয়ারটা আমাদের কাছে প্রদত্ত হচ্ছে। অবশ্য এখানে একটা বিষয়ের একটা উল্লেখ করা প্রয়োজন যে অনুভবে আমরা চেয়ারের বর্ণকে পেতে পারি, কিন্তু চিন্তন ছাড়া শুধুমাত্র অনুভবের দ্বারা একে চেয়ারের বর্ণরূপে জানা সম্ভব নয়। শুধুমাত্র আমরা যদি অনুভব করি তাহলে তো কখনো জানা সম্ভব নয়, চিন্তন প্রক্রিয়াটা অ্যাপ্লাই করতে হবে এবং সেখানেই বুদ্ধি অ্যাপ্লাই করতে হচ্ছে। হয়তো এই কারণেই কান্ট বলেছেন যে চিন্তনের প্রত্যয় ছাড়া শুধুমাত্র অনুভব অন্ধ, অর্থাৎ ইনটুইশন উইদাউট দ্য কনসেপ্টস অফ দ্য থটস আর ব্লাইন্ড। সুতরাং অনুভবের যে চিন্তনের যে প্রত্যয়, এখানে কিন্তু অনুভবের ক্ষেত্রে সেটা অবশ্যই লাগবে। সুতরাং তাই তিনি বলছেন যে ইনটুইশনস উইদাউট দ্য কনসেপ্টস অফ থট আর ব্লাইন্ড। কাজেই চিন্তন ছাড়া কোনো কিছু সুনির্দিষ্ট বস্তুর যথার্থভাবে আভাসিক বস্তু বলতে, মানে অর্থাৎ ফেনোমেনাল অবজেক্ট বলতে যা বোঝায়, তাকে জানা সম্ভব হবে না। ফেনোমেনাল অবজেক্টকে জানতে গেলে তাকে কিন্তু বুদ্ধির সাহায্যে অ্যাপ্লাই করতে হবে। অবশ্য আলোচনাকে এই স্তরে কান্ট তিনি চিন্তনের অবদান সম্পর্কে কিছু বলতে চান না। আমাদের কাছে প্রদত্ত বস্তু বলতে বস্তু আমাদের কাছে যেভাবে প্রতিভাত হয়, অ্যাজ ইট অ্যাপিয়ার, সেটাই হচ্ছে আমরা বুঝবো। যেভাবে দেখা দিচ্ছে আমরা সেইভাবেই কিন্তু সেটাকে আমরা বলবো। সর্বপ্রথম বস্তুকে অ্যাজ ইটসেলফ বুঝবো না, মানে যা ইচ্ছা আমরা যেমনভাবে দেখছি আমরা ঠিক সেইভাবেই বস্তুটার আমরা ব্যাখ্যা করব। আমরা কিন্তু যখন দেখব আমরা কিন্তু অন্য রকমভাবে ব্যাখ্যা করব না।
অনুভবকে বিশ্লেষণ করা যেতে পারে উপাদান, এটা হচ্ছে ম্যাটার, আর আরেকটা হচ্ছে ফর্ম। উপাদান হলো সংবেদন বা ইন্দ্রিয় উপাত্ত, যাকে বলা হচ্ছে ইন্দ্রিয়জ অর্থাৎ ইমপ্রেশন নামেও একে অভিহিত করা যেতে পারে। এটা হলো বস্তুর আমাদের মনের উপর ক্রিয়া করার ফল বা পরিণাম, এফেক্ট যেটাকে বলা হচ্ছে। অনুভবের আকার হলো দেশ ও কাল, যাতে আমাদের সংবেদনগুলো সুবিন্যস্ত বা শৃঙ্খলিত হয়ে থাকে, এবং কান্ট যা প্রমাণ করার আশা করেন তা হলো বস্তু আমাদের মনকে উদ্দীপিত করার জন্য নয়, মনের গঠনের জন্য সংবেদনগুলোর শৃঙ্খলিত হবার জন্য বিষয়টি ঘটে থাকে। সুতরাং এখানে আমাদের যে সংবেদনের যে শৃঙ্খলা রয়েছে সেটাও কিন্তু আমাদের ঘটাতে হবে। যেহেতু কান্টের মতে মানুষের ক্ষেত্রে সব অনুভবই হচ্ছে ইন্দ্রিয়ানুভব, সেহেতু ইন্টুইশন এর পরিভাষা রূপে অনুভব এবং ইন্দ্রিয়ানুভব দুটো শব্দই প্রয়োজন এখানে হয়ে থাকছে। আমরা লৌকিক যেভাবে ব্যাখ্যা করি, কান্ট কিন্তু তিনি সেইভাবে কখনোই ব্যাখ্যা করেননি। অনুভব বস্তুর সঙ্গে সরাসরি বা অপরোক্ষভাবে যুক্ত হয়, এবং যেভাবে চিন্তন বা প্রত্যয়ের বস্তুর সঙ্গে যুক্ত হয় তার থেকে পৃথক। চিন্তন সবসময় পরোক্ষভাবে অর্থাৎ মেডিটেট অর্থাৎ কিনা সব সময় অনুভবের মাধ্যমে বস্তুর সঙ্গে সম্বন্ধযুক্ত হচ্ছে। বস্তুর সঙ্গে যখন চিন্তনটা সম্বন্ধযুক্ত হচ্ছে, এখানে একটা বস্তুর কথাটা দ্ব্যর্থক অর্থে কিন্তু ব্যবহার হচ্ছে। বস্তু বলতে সর্বপ্রথ বস্তু, থিং অ্যাজ ইট ইন ইটসেলফ, এবং আভাসিক বস্তু ফেনোমেনাল অবজেক্ট যেটাকে বলা হচ্ছে, এই দুটোকে বোঝাতে পারে। এখানে অবশ্য কান্ট আভাসিক বস্তুকেই বুঝেছেন, যেমন চেয়ার, টেবিল, যা অপরোক্ষভাবে এবং সরাসরি অনুভবের প্রদত্ত হয়। সুতরাং আমরা যখন কোনো কিছু যখন পিওর ইন্টুইশন যখন পাবো, সেখানে কিন্তু আমাদের ইন্টেলেক্টের দরকার হচ্ছে। আর আমরা যদি কখনো কোনো কিছু চেয়ার এবং বাইরের যে সকল বস্তুগুলো যখন দেখছি, আমরা কিন্তু লৌকিকভাবে আমরা যেটা দেখছি সেইভাবেই ব্যাখ্যা করছি। আমার ভিডিও তোমাদের ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলো না। নেক্সট টাইম আমি আরও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে উপস্থিত হব।